আচ্ছা, আমরা 1 মিনিট ওয়েট করি একটু। তার মনে হচ্ছে তার মধ্যে যারা আসে নাই চলে আসবে, হয়তো বা একজন জয়েন করা বাকি আছে। সে জয়েন করলে আমরা শুরু করতে পারবো ইনশাল্লাহ। সো তোমরা যখন অবসর থাকো চেষ্টা করবে হচ্ছে যে একটু মানে প্র্যাকটিস করার জন্য, হ্যাঁ। মানে যত ভালো মনে থাকবে, মনে করো মানে পর্যায় সারণীটা তোমার দেখবে যে তত তোমার ভালো লাগতেছে। তুমি দেখো আমরা ইলেকট্রন বিন্যাস করি, সেটা দিয়েও আসলে জড়িত আছে। বা হচ্ছে আমরা পারমাণবিক ভর দিয়ে হচ্ছে অনেক ম্যাথ করতে হয় আমাদেরকে, সেটাও দরকার লাগে। সো আলটিমেটলি তোমার পর্যায় সারণীর ভর বলো, পারমাণবিক সংখ্যা বলো, কিংবা হচ্ছে ইলেকট্রন বিন্যাস বলো, তোমার যত ভালো আইডিয়া থাকবে আমার কাছে মনে হয় তুমি অনেক ভালো করতে পারবে, ঠিক আছে। এখানে আমরা যখন যোজনী পড়াশোনা করবো বা যোজতা ইলেকট্রনিক আমরা পড়াশোনা করছি অলরেডি। সো এটা সম্পর্কে যত তোমার ক্লিয়ার আইডিয়া থাকবে, তুমি তোমার কনসেপ্টটা তুমি যত ভালো বুঝতে পারবা, ধরতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় আমরা শুরু করতে পারি। আহ হয়তো কিছুক্ষণের মধ্যে যে জয়েন করে সে জয়েন করে ফেলবে ইনশাল্লাহ, আশা করছি। ওকে, সো আই হোপ স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাচ্ছি আবার। ওকে, সো এবার হচ্ছে আমরা হচ্ছে একটু এতক্ষণ আমরা পর্যায়গুলো নিয়ে কথাবার্তা বলছি, এখন আমরা একটু গ্রুপ গুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, সো এবার আমরা গ্রুপ গ্রুপ নিয়ে কথা বলবো। সো আমি যদি একটু ক্যাপশন লিখতে চাই যে গ্রুপের পরিচয়, হ্যাঁ, জাস্ট হচ্ছে ছোট একটা ক্যাপশন দিয়ে ফেলো, গ্রুপের পরিচয়। গ্রুপের পরিচয় বলতে বোঝায় হচ্ছে আমি কলাম বুঝাই, কলাম। বা আমরা বলতে পারি আনুভূমিক সারি, ঠিক আছে, সরি, আনুভূমিক সারি, হ্যাঁ, লম্বা লম্বা যে সারিগুলো আছে সেটাকে আমরা বলতে পারি আনুভূমিক সারি। ওকে, বাট সোজা কথা, বাট তুমি এভাবে জাস্ট রাখলেও বোঝা যাবে যে এটা আলটিমেটলি গ্রুপ কোনটাকে ইন্ডিকেট করতেছে। আচ্ছা, তো আমরা গ্রুপ 1 নিয়ে প্রথমে কথা বলবো। সো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রুপ 1। আমরা বলি গ্রুপ 1। এই গ্রুপ 1টাকে বেসিক্যালি বলা হচ্ছে ক্ষার ধাতুদের গ্রুপ, ঠিক আছে, ক্ষার ধাতু। অর্থাৎ গ্রুপ 1টাকে বলা হয় বেসিক্যালি হচ্ছে ক্ষার ধাতুদের গ্রুপ। আমরা যে বলি যে একই শ্রেণী বিশিষ্ট বা একই ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে আমরা স্থান দেই হচ্ছে পর্যায় সারণীতে। সো গ্রুপ 1-এ সবাই হচ্ছে কি ক্ষার ধাতু। সো এটা হচ্ছে হাইড্রোজেন, লেখো হাইড্রোজেন। লিনাকে রুবি ছেঁচে ফেললো, হ্যাঁ, লিনাকে রুবি ছেঁচে ফেললো, আমরা জানি। ছন্দগুলো আমরা পরে শিখবো, জাস্ট একটু মনে রাখার চেষ্টা করো। হাইড্রোজেন, তারপর হচ্ছে লিনাকে রুবি ছেঁচে ফেললো। সো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর ফ্রান্সিয়াম। ওকে, সো 1 নম্বর গ্রুপ নিয়ে মোটামুটি আমরা বুঝে গেছি কি আছে। আমরা 2 নম্বর গ্রুপে চলে যাবো একটু। 2 নম্বর গ্রুপ লেখা হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 2-কে আমরা বলি হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। দেখো হচ্ছে গ্রুপ 2-কে বলি হচ্ছে আমরা মৃৎ ক্ষার ধাতু। সো মৃৎ ক্ষার ধাতুর মধ্যে আমরা জানি কে কে আছে। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, তোমরা নিশ্চয়ই পড়ছো। সো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, ঠিক আছে। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। সো এই মানে 6টা যে মৌলকে দেখতে পাচ্ছি, সেই 6টা মৌল হচ্ছে আমাদের গ্রুপ 2-এর সদস্য। আমরা গ্রুপ 2-কে বলি হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। এই দুইটা মানে হচ্ছে গ্রুপ মানে পড়ার পরে আমি 2টা প্রশ্ন নিয়ে একটু কথা বলবো, তারপরে আমি আবার হচ্ছে গ্রুপ 3-তে যাব। সো প্রথম যে কোশ্চেনটা নিয়ে কথা বলবো, খাতায় একটু কোশ্চেনটা লেখো। লেখো হচ্ছে পটাশিয়ামকে, লেখো পটাশিয়ামকে কেন ক্ষার ধাতু বলা হয়। পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন, বা কেন ক্ষার ধাতু বলা হয়। দেখো পটাশিয়ামকে কেন ক্ষার ধাতু বলা হয়। সো আমরা গ্রুপ 1 থেকে একটা কোশ্চেন পড়ে ফেলতেছি। সো সলিউশনটাকে একটু লিখবো, তারপর আমি বুঝাচ্ছি, খেয়াল করে লেখা হচ্ছে যে যেসব মৌল পানির সাথে বিক্রিয়া করে, দেখো যেসব মৌল পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার গঠন করে, তীব্র ক্ষার গঠন করে, তাদেরকে ক্ষার ধাতু বলা হয়, তাদেরকে ক্ষার ধাতু বলা হয়, ঠিক আছে। সো যেসব মৌল পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার গঠন করে তাদেরকে ক্ষার ধাতু বলা হয়। সো আমি আগে হচ্ছে কি সংজ্ঞাটা লিখে নিলাম, ঠিক আছে। বলা হয় লিখছো, একটা বৈশিষ্ট্য আমি লিখে ফেলবো। লেখা হচ্ছে ক্ষার ধাতু সমূহের সর্ববহিস্থ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন বিদ্যমান। লেখো ক্ষার ধাতু সমূহের, ক্ষার ধাতু সমূহের সর্ববহিস্থ শক্তি স্তরে, সর্ববহিস্থ
শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন বিদ্যমান। দেখো একটি মাত্র মাত্র ইলেকট্রন বিদ্যমান এবং এদেরকে পর্যায় সারণীর গ্রুপ 1 এর স্থান দেওয়া হয়েছে। আচ্ছা কেউ জয়েন করছে, একটু জয়েন করাইনি। ওকে, ওকে। সো আমরা কি দেখলাম যে যেসব মৌল পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার গঠন করে তাদেরকে ক্ষার ধাতু বলা হয়। ক্ষার ধাতু সমূহের সর্ববহিস্থ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন বিদ্যমান এবং এদেরকে পর্যায় সারণীর গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে। পর্যায় সারণীর গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে, স্থান দেওয়া হয়েছে। সো বেসিক্যালি ক্ষার ধাতুর যে সকল সিম্পল মানে ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো আমি দেখলে বুঝতে পারবো, সেগুলো নিয়ে আমি কথাবার্তা বলে ফেললাম। প্রথমে দেখলাম কি সে পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার গঠন করে তার সর্ববহিস্থ স্তরে একটা ইলেকট্রন আছে, তাকে গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে। বেসিক কথাবার্তা। ওকে, সো এবার আমি একটু আসি যে পটাশিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটা আমরা একটু করে ফেলবো সবাই একসাথে। সো লেখো পটাশিয়াম, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, আমরা জানি। সো একটু করে ফেলো তোমরা সবাই। 1s2 2s2 2p6 3s2 3p6 আর হচ্ছে 4s1। সো মামা একটু খেয়াল করে দেখো, এই যে পটাশিয়াম তার সর্ববহিস্থ স্তরের দিকে যদি আমরা তাকাই, সেই সর্ববহিস্থ স্তরে কি আমার একটা মাত্র ইলেকট্রন আছে। আমরা যদি দেখি সেটাও কি গ্রুপ 1 এর একটা সদস্য হচ্ছে পটাশিয়াম। সো আমরা তার ইলেকট্রন বিন্যাস থেকে কি একটা ধারণা পেতে পারি কি যে পটাশিয়ামের পরমাণুর সর্ববহিস্থ স্তরে একটি মাত্র ইলেকট্রন বিদ্যমান এবং এটি পর্যায় সারণীর গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে। একে পর্যায় সারণীর গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রথম দুইটা ক্রাইটেরিয়া সে ফলো করতেছে, কি তার সর্ববহিস্থ স্তরে একটাই সে পর্যায় সারণীর হচ্ছে কি 1 নম্বর গ্রুপে অবস্থান করে। এবার আমরা একটু বিক্রিয়া দেখবো। এই পটাশিয়াম হচ্ছে পানির সাথে হচ্ছে বিক্রিয়া করে, আমি সমতা করতেছি যে বিক্রিয়া দেখাচ্ছি। পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, জাস্ট লিখে রাখো যে পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন। এটা হচ্ছে একটা তীব্র ক্ষার, তীব্র ক্ষার। সো আমি জাস্ট এটা দেখানোর জন্য তোমাদেরকে মানে প্রশ্ন লিখতে দিলাম যে এখান থেকে কি টাইপের প্রশ্ন আসলে আসে। সো দেখো গ্রুপ 1টা যখন আমি পড়তে গেলাম, আমি দেখলাম গ্রুপ 1 এ কিছু মৌল আছে। হাইড্রোজেন লিনাকে রুবি ছিঁচে ফেললো, ঠিক আছে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রেন্সিয়াম। সো এখন প্রশ্ন আমি করছি পটাশিয়াম দিয়ে, তোমাকে এটা জিজ্ঞাসা করতে পারে সোডিয়ামকে কেন ক্ষার ধাতু বলা হয়, তোমাকে প্রশ্ন করতে পারে রুবিডিয়ামকে কেন ক্ষার ধাতু বলা হয়, তোমাকে প্রশ্ন করতে পারে সিজিয়ামকে কেন ক্ষার ধাতু বলা হয়। অর্থাৎ একটা প্রশ্ন যে স্যাম্পল দেখাইলাম, প্রত্যেকটার আনসার সেম, বুঝছো? মানে এটা একটা বড় সুবিধা, প্রত্যেকটার আনসার কিন্তু একই রকমই হবে। ওকে, সো পটাশিয়ামকে কেন ক্ষার ধাতু বলা হয় আগে জাস্ট এক্সপ্লেন করে নিবা, দেন তুমি দেখাবা যে তার সর্ববহিস্থ স্তরে একটা ইলেকট্রন আছে, সে পর্যায় সারণী 1 নম্বর গ্রুপে অবস্থান করে, সে পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে। তিনটা ক্রাইটেরিয়া যেহেতু সে ফলো করতেছে, তার মানে এটা একটা ক্ষার ধাতু। ওকে, সো লিখছো এটা। ঠিক সেম প্রশ্ন আসতে পারে পটাশিয়াম যেহেতু গেল, সেটা আসতে পারে হচ্ছে যে সাপোজ রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রেন্সিয়াম, যে কোনো তার ক্ষেত্রে এটা প্রযোজ্য। ওকে, সবাই লিখছো? সাবা লিখতে পারছো? পরে জয়েন করছো তুমি মনে হয়। মামা মাত্র জয়েন করেছে, পরে লিখে নেব, প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরের বছর চলে যাচ্ছি একটু। মামা একবার একটু মানে গ্রুপ 1 আর 2 তে একটু শর্ট করে বলে দিলে ভালো হতো, সরি ডিস্টার্বের জন্য। বেসিক্যালি মামা, হ্যাঁ বেসিক্যালি মামা হচ্ছে আমরা হচ্ছে পর্যায় নিয়ে কথাবার্তা বলে ফেলছি বিরতির আগ পর্যন্ত। বিরতির পর আমি গ্রুপ নিয়ে কথাবার্তা বলা শুরু করছি। আমরা দেখতে পাচ্ছি গ্রুপ 1 এ হচ্ছে আমার যে মৌলগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে ক্ষার ধাতু। আমি মনে রাখার টেকনিক বলছি, যদি এগুলো নিয়ে পরে কথা বলবো আবার, যে হাইড্রোজেন লিনাকে রুবি ছেঁচে ফেললো, সবগুলা কি ক্ষার ধাতুর মধ্যে পড়ে। 2 নম্বর গ্রুপ সেটা হচ্ছে মৃৎ ক্ষার ধাতুর গ্রুপ, সেটা হচ্ছে বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর রেডিয়াম। ঠিক আছে, দেন আমরা দেখালাম যে এই দুইটা গ্রুপ থেকে কি ধরনের প্রশ্ন আসলে আসতে পারে। প্রশ্ন আসতে পারে পটাশিয়ামকে কেন ক্ষার ধাতু বলা হয়, এটা হচ্ছে গ্রুপ 1 থেকে প্রশ্নটা আসতে পারে। শুধু পটাশিয়ামটা দেখাইলাম, অন্য যে কোনো মৌল দিয়েও প্রশ্নটা হইতে পারে। ওকে, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আই হোপ সাফা বুঝতে পারছো যে পরবর্তী কোশ্চেনটা হচ্ছে, লেখো খাতার মধ্যে, যে ক্যালসিয়ামকে কেন মৃৎ ক্ষার ধাতু বলা হয়। দেখো ক্যালসিয়ামকে কেন মৃৎ ক্ষার ধাতু বলা হয়, ধাতু বলা হয়। ঠিক আছে, ক্যালসিয়াম কেন মৃৎ ক্ষার ধাতু বলা হয়।
তোমরা নিশ্চয়ই জানো আনসারটা, হয়তো অনেকে পড়ছো, যারা পড়ে ফেলছো। আনসারটা হচ্ছে কি যে দেখো, যে সকল ধাতু মাটিতে যৌগ হিসেবে পাওয়া যায়, যে সকল ধাতু মাটিতে যৌগ হিসেবে পাওয়া যায়, মাটিতে যৌগ হিসেবে পাওয়া যায় এবং যাদের অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, দেখো যাদের অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, দেখো ক্ষার তৈরি করে, তাদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়, তাদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়, মৃৎক্ষার ধাতু বলা হয়। সো যে সকল ধাতু মাটিতে যৌগ হিসেবে পাওয়া যায় এবং যাদের অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, তাদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়। তার মানে কি, তুমি প্রথমে সংজ্ঞায়ন করে নিলা যে মৃৎক্ষার ধাতু কাকে বলে। এবার তুমি ক্যালসিয়ামের সাথে এই মৃৎক্ষার ধাতুর হচ্ছে কি সম্পর্ক দেখাবা, লাস্টে একটা লাইন দিয়ে ফিনিশ করে দিবা, ঠিক আছে? সো লেখো হচ্ছে ক্যালসিয়াম ধাতুটি, দেখো ক্যালসিয়াম ধাতুটি মূলত মাটির বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়, ক্যালসিয়াম ধাতুটি মূলত মাটির বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়, যৌগ হিসেবে পাওয়া যায় দাঁড়ি, অর্থাৎ তুমি দেখালে যে এটাতে মানে মাটির যে যৌগগুলো আছে সেই যৌগগুলোর মধ্যে কি আমার হচ্ছে এই ক্যালসিয়ামকে পাওয়া যায়, এবং এটা কি পানির সাথে বিক্রিয়া করে, এবং এটি পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার তৈরি করে। দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার তৈরি করে, তোমাকে এখানে অবশ্যই বিক্রিয়াটা দেখানো লাগবে। সো দেখবা যে যেহেতু এটার অক্সাইড, অর্থাৎ ক্যালসিয়ামের অক্সাইড, সে হচ্ছে আমার পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে একটা ক্ষার, যেটার নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? তাই তাই ক্যালসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয়, তাই ক্যালসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয়, ঠিক আছে? সো আমরা আগে সংজ্ঞাটা দেখালাম, সংজ্ঞায়ন করে নিলাম, যেহেতু ক্যালসিয়াম সেই সংজ্ঞানের দুইটা বৈশিষ্ট্যকে ফলো করতেছে, তাই আমরা ক্যালসিয়ামকে বলতেছি কি মৃৎক্ষার ধাতু। ক্লিয়ার? লাইন তুলছো? জি মামা। আফসিন কে আছে আমাদের সাথে? আফসিন তুলছো? জি মামা। স্বস্তিকা? জি মামা। ওকে, সো আমরা দেখো, আমরা গ্রুপ 1 এর মৌলগুলো দেখলাম, গ্রুপ 2 এর মৌলগুলো দেখলাম, আমরা গ্রুপ 1 আর 2 থেকে সম্ভাব্য দুটো কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করে ফেললাম। এবার আমরা আরেকটা গ্রুপে চলে যাব, ঠিক আছে? সো এবার আমরা পরবর্তী যে গুরুত্বপূর্ণ গ্রুপ আছে সেটা নিয়ে কথাবার্তা বলবো। সেটা লেখা হচ্ছে গ্রুপ 13, গ্রুপ 11, দেখো গ্রুপ 11। একটু জাস্ট ছবিটাতে আমরা একটু আবার যাবো কষ্ট করে, প্যারা দেওয়ার জন্য আবার যাচ্ছি একটু গ্রুপটা ছবিটাতে। সো দেখো, সো দেখো এই যে দেখো গ্রুপ 1 গেল, গ্রুপ 2 গেল, তারপরে গুরুত্বপূর্ণ যে গ্রুপটা সেটা হচ্ছে গ্রুপ 11। বেসিক্যালি আমি গুরুত্বপূর্ণ গ্রুপগুলো নিয়ে কথাবার্তা বলতেছি, যেটা নিয়ে আসলে কোশ্চেন আসবে, অন্যগুলো খুব একটা লাগে না। সো আমরা এখন গ্রুপ 11 নিয়ে কথা বলবো। সো দেখো তো গ্রুপ 11তে গুরুত্বপূর্ণ তিনটা মৌল আছে, দেখো একটা আছে কপার, একটা আছে হচ্ছে সিলভার, একটা হচ্ছে গোল্ড। গ্রুপ 11তে তিনটা গুরুত্বপূর্ণ মৌল আছে, দেখো কপার, সিলভার, গোল্ড। সো খাতায় লেখো যে গ্রুপ 11 লিখে লেখো এখানে তিনটি গুরুত্বপূর্ণ মৌল হচ্ছে কপার 29, সিলভার 47, গোল্ড 79। লিখছো? সো লেখো গ্রুপ গ্রুপ 11 তিনটা মৌলের নাম লেখো, কপার, সিলভার, গোল্ড। মানে এই তিনটা মৌল নিয়ে প্রশ্ন আসে, ঠিক আছে? এই তিনটা মৌল নিয়ে প্রশ্ন আসে, তো এই তিনটা মৌলের নাম তোমাকে মনে রাখা লাগবে, কারণ এখান থেকে ক নাম্বারে খুব একটা বিখ্যাত প্রশ্ন আসে। সো এই বিখ্যাত প্রশ্নটাকে অ্যাড্রেস করার জন্য হলে তোমাকে হচ্ছে এটা মনে রাখা লাগবে। সাবা লিখছো? জি মামা। সো আমরা তিনটা মৌল পাইলাম, একটু আমি চলে যাচ্ছি স্ক্রিনটাতে। সো পাইলাম হচ্ছে কি কপার, সিলভার, গোল্ড। কপারের পারমাণবিক সংখ্যা কত? 29।
সিলভার 47, আর হচ্ছে গোল্ড 79. 79। ঠিক আছে, একটু মনে রাখবা, হ্যাঁ, এগুলো এমসিইউ যে কোনো মধ্যে আসতে পারে। আচ্ছা, এই তিনটাকে বলা হচ্ছে মুদ্রা ধাতু, একটু লিখে রাখা এগুলো হচ্ছে মুদ্রা ধাতু। তো আগে ছিল ক্ষার ধাতু, তারপরে পেলাম মৃৎ ক্ষার ধাতু, এটা পেলাম হচ্ছে মুদ্রা ধাতু। সো গ্রুপ 11 কপার, সিলভার, গোল্ড, এই তিনটা মৌলকে বলা হচ্ছে মুদ্রা ধাতু। পরীক্ষাতে প্রশ্ন আসে মুদ্রা ধাতু কাকে বলে, দেখো হচ্ছে মুদ্রা ধাতু কাকে বলে, কোশ্চেন আসে মুদ্রা ধাতু কাকে বলে। আনসার একটু লিখে ফেলো তোমরা। দেখো হচ্ছে প্রাচীন কালের মুদ্রা তৈরিতে, দেখো প্রাচীন কালে, একটু গুছাই লিখে দিচ্ছি, প্রাচীন কালে মুদ্রা তৈরিতে, তোমরা নিশ্চয়ই 1 টাকার কয়েন দেখতে পারার কথা আগেরকার সময় আমাদের, আমি জানি না তোমরা দেখছো কিনা, আমাদের ওগুলোই তো মুদ্রা মুদ্রা নির্মিত ছিল। তো প্রাচীনকালে মুদ্রা তৈরিতে এবং ব্যবসা বাণিজ্য বিনিময়ের ক্ষেত্রে, এবং ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য ও বিনিময়ের মাধ্যম হিসেবে যে সকল মুদ্রা ব্যবহার করা হতো, ও বিনিময়ের মাধ্যম হিসেবে যে সকল ধাতু ব্যবহার করা হতো, যে সকল ধাতু ব্যবহার করা হতো হতো তাদেরকে মুদ্রা ধাতু বলে, তাদেরকে মুদ্রা ধাতু বলে। সো দেখো আমরা গ্রুপ থেকে গুরুত্বপূর্ণ 3টা মৌলের নাম পড়লাম। আমরা দেখলাম হচ্ছে যদি এমসিকিউতে আসে তোমাকে প্রশ্ন করতে পারে মুদ্রা ধাতুগুলো কোন গ্রুপে অবস্থান করে, উত্তর হচ্ছে গ্রুপ 11তে, গ্রুপ 11তে। ঠিক আছে, যদি ক নম্বরে প্রশ্ন আসে মুদ্রা ধাতু কাকে বলে, লিখবো হচ্ছে প্রাচীনকালে মুদ্রা তৈরিতে এবং ব্যবসা বাণিজ্য বিনিময়ের মাধ্যম হিসেবে যে সকল ধাতু ব্যবহার করা হতো তাদেরকে মুদ্রা ধাতু বলে। যেমন যেমন তুমি 3টা নাম লিখে দিবা, কপার, দেন হচ্ছে সিলভার, আর হচ্ছে গোল্ড। ঠিক আছে, মানে চাইলে তুমি 3টা নাম লিখতে পারো, পারমাণবিক সংখ্যা লেখার দরকার নেই, বাট যদি জানো এটা একটা জাস্ট ভাব হলো আর কি, যে না আমি পারমাণবিক সংখ্যাগুলো জানি। ওকে, সো আই হোপ গ্রুপ 11-র 3টা মৌলের নাম মনে থাকবে, এবং গ্রুপ 11 থেকে যে প্রশ্নটা আছে সেটাও তোমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। একটু আগাবো যেখান থেকে প্রশ্ন আসে। সো এবার গ্রুপ 11 শেষ, এবার আসছি পরেরটা একটা লিখি। দেখো হচ্ছে গ্রুপ 13, গ্রুপ 13 এটা থেকে বেসিক্যালি এমসিকিউ আসে, জাস্ট একটু লিখে রাখো। গ্রুপ 13 যে মৌলগুলোকে, এগুলোকে বলে বোরনের গ্রুপ। লেখো বোরনের গ্রুপ, দেখো হচ্ছে বোরনের গ্রুপ, একটু লিখো আগে তারপর বলতেছি। এখানে আছে হচ্ছে, একটু লিখে ফেলো বোরন, একটু নামগুলো তোমাদের দেখাই, দেখলে একটু মানে মনে থাকবে তোমাদের। দেখো এই যে গ্রুপ 13, একটু লিখে ফেলো তোমরা একসাথে। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, হেলিয়াম, নিহোনিয়াম, অর্থাৎ 5, 13, 31, 49, 81, 113 লিখে ফেলো। বোরন, অ্যালুমিনিয়াম, গেলিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম, আর হচ্ছে নিহোনিয়াম। লিখছো? এখান থেকে বেসিক্যালি আসে হচ্ছে ইলেকট্রন বিন্যাস নিয়ে প্রশ্ন আসে এগুলো থেকে। আর হচ্ছে এখানে খুব একটা প্রশ্ন হয় না। সো জাস্ট একটু নামগুলো মনে রাখবে যে গ্রুপ 3 এর 13 হচ্ছে কোন কোন মৌলগুলো আছে। হ্যাঁ, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম, আর হচ্ছে নিহোনিয়াম। ওকে, সবাই লিখে ফেলছো আশা করি। একটু চলে যাবো আবার আমাদের স্ক্রিনটাতে। ওকে, সো কি পাইলাম আমি? বোরন পাইলাম, অ্যালুমিনিয়াম পাইলাম, হচ্ছে গ্যালিয়াম, পাইলাম হচ্ছে ইন্ডিয়াম, তারপর পাইলাম হচ্ছে হেলিয়াম, তারপর হচ্ছে কি নিহোনিয়াম। এবার আসি হচ্ছে আমি পরবর্তীতে আসি গ্রুপ 14। লেখা হচ্ছে গ্রুপ 14। এই গ্রুপ 14টা এটাকে বলা হচ্ছে কার্বনের গ্রুপ। লেখা হচ্ছে কার্বনের গ্রুপ। মানে কেন বোরনের গ্রুপ বলতেছি, বেসিক্যালি প্রথম মৌলটা বোরন, তাই বেসিক্যালি বোরনের গ্রুপ বলতেছি। কার্বনের গ্রুপ আমি কেন বলতেছি, বেসিক্যালি প্রথম মৌলটা কার্বনের, তাই আমি কার্বনের গ্রুপ বলতেছি। ঠিক আছে, সো একটু দেখে দেখে লিখে ফেলবো। সো লেখো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, দেন হচ্ছে মানে স্টিন বা স্ট্যানাম, দেন হচ্ছে লেড, প্লাম্বাম যেটাকে বলে, তাহলে হচ্ছে ফ্লেরোভিয়াম। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, স্টেনাম বা টিন, লেড, আর হচ্ছে ফ্লেরোভিয়াম। 6, 14, 32, 50, 82, 114। এটা হচ্ছে গ্রুপ 14 এর মৌল। ঠিক আছে,
লিখো। সিলিকনের প্রশ্ন আসে, সিলিকনে আমরা পরবর্তী যখন রাসায়নিক বন্ধন আমরা শিখবো, সেই রাসায়নিক বন্ধন শিখার পরে আমরা সিলিকনের প্রশ্ন শিখবো। জৈব যৌগ, কার্বন থেকে জৈব যৌগের প্রশ্ন আসে, আমরা তখন দেখবো। ঠিক আছে, দেন আমরা সুপ্ত যোজনী, সক্রিয় যোজনী দেখবো টিনের ক্ষেত্রে। হ্যাঁ, তখন অনেকগুলো আস্তে আস্তে করে আসবে। মনে রাখো যে গ্রুপ 14 হচ্ছে কি কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড আর হচ্ছে ফ্লেরোবিয়াম। যখন লিখবা একটু পরে পরে লেখার চেষ্টা করবো, তাহলে মনে থাকবে, একবার বলা হচ্ছে একবার লেখা হচ্ছে। ওকে, সো লিখে ফেলছো আশা করি সবাই। আচ্ছা, এবার আসি হচ্ছে পরবর্তীতে। সো একটু নামগুলা বলি আমরা। কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে কার্বন, সিলিকন, তারপর হচ্ছে টিন, লেড আর হচ্ছে ফ্লোরোবিয়াম। ঠিক আছে, এবার আসি হচ্ছে গ্রুপ 15তে। গ্রুপ 15 এটাকে বলা হচ্ছে নিকটোজেন। একটু লিখে রাখো, এটাকে বলা হচ্ছে নিকটোজেন। গ্রুপ 15 বলা হচ্ছে নিকটোজেন। দেখা হচ্ছে কে আছে? নাইট্রোজেন। ঠিক আছে, আগে নামগুলো লিখে ফেলি, তারপর আমরা হচ্ছে লিস্টটা একবার দেখে আসবো। ঠিক আছে, লিস্টটা দেখলে আসলে মনে থাকে। হ্যাঁ, আমরা লিস্টটা দেখে দেখে নামগুলো লেখার চেষ্টা করি, তাহলে আমার একবার দেখা হবে, একবার লেখা দেখে দেখে লেখা হবে। ঠিক আছে, তো দেখো এটা এবারে নিকটোজেন, যদিও পি এর উচ্চারণ হয় না। দেখো খেয়াল করে, একদম উপরের দিকে দেখো দেখা, যদি তোমার স্ক্রিনটা যদি জুম করতে পারো একটু জুম করে দেখো। দেখো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ আর হচ্ছে মস্কোভিয়াম। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ আর হচ্ছে মস্কোভিয়াম। 7, 15, 33, 51, 83, 115। ঠিক আছে, এগুলো হচ্ছে নিকটোজেন। আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো, গ্রুপ ওয়াইজ আলোচনা করবো ইনশাল্লাহ। আপাতত জাস্ট গ্রুপের সাথে সাথে লিখে রাখো যে তুমি প্রশ্ন করতে পারে এমসিকিউতে যে নিকটোজেন শ্রেণীর মৌল কোনটি বা নিম্নের কোনটি নিকটোজেন শ্রেণীর মৌল, এরকম প্রশ্ন কিন্তু করতে পারে। তখন তোমাকে অপশন অনেকগুলো দিয়ে রাখবে, মনে রাখবা নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ আর হচ্ছে মস্কোভিয়াম। এরা হচ্ছে নিকটোজেন যে শ্রেণীটা আছে, নিকটোজেন যে কলামটা আছে, নিকটোজেন যে গ্রুপটা আছে, সেই গ্রুপের সদস্য। গ্রুপ নাম্বার হচ্ছে 15। আমরা এগুলো নিয়ে ব্যাখ্যা করবো, কথাবার্তা বলবো ইনশাল্লাহ। সো জাস্ট লিখে রাখো। এবার আসি হচ্ছে পরবর্তীতে গ্রুপ 16। গ্রুপ 16, সো লেখা হচ্ছে গ্রুপ 16। দেখো গ্রুপ 16 কে বলা হচ্ছে চ্যালকোজেন। গ্রুপ 16 কে বলা হচ্ছে চ্যালকোজেন। আমি ব্যাখ্যা করবো এগুলো নিয়ে। ঠিক আছে, সো আমরা গ্রুপ 16টা কিন্তু দেখবো। সো দেখো গ্রুপ 16 কি আছে, দেখো অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলেরিয়াম, পোলোনিয়াম, লিব্রোমিয়াম। লিখে ফেলো একটু কষ্ট করে। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম আর হচ্ছে লিব্রোমিয়াম, লিবমোরিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে দেখো গ্রুপ 16 একদম উপরে দেখো লেখা আছে চ্যালকোজেন। ঠিক আছে, এই গ্রুপটাকে বলা হচ্ছে চ্যালকোজেন। অক্সিজেন, সালফার, দেন হচ্ছে সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম, লিবমোরিয়াম। সো তোমাদেরকে আমি যখন কোশ্চেন ধরবো, ধরো আমি তোমাকে যখন সামনাসামনি মানে তোমাদের জিজ্ঞাসা করবো বা এমসিকিউ টাইপের, তখন তোমাকে জিজ্ঞাসা করতে পারি যে গ্রুপ 2 এর মৌলগুলো বলো, গ্রুপ 13 মৌলগুলো বলো, গ্রুপ 14 মৌলগুলো বলো। ঠিক আছে, তোমার যেন মনে রাখতে পারো। হ্যাঁ, সো গ্রুপ 15 হচ্ছে আমার নিকটোজেন, গ্রুপ 16 হচ্ছে আমার চ্যালকোজেন। ঠিক আছে, আচ্ছা এবার আমি আসি গ্রুপ 17। সো গ্রুপ 17 তোমরা জানো, এটাকে বলা হচ্ছে হ্যালোজেন। লিখে ফেলো একটু, গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন। সো গ্রুপ 17 হচ্ছে আমার হ্যালোজেন। গ্রুপ 17 হচ্ছে আমার হ্যালোজেন। সো লিখে ফেলো, এগুলো জানো নিশ্চয়ই, ফ্লোরিন, ক্লোরিন। লিখে ফেলো একটু। দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন আর হচ্ছে টেনেসিন। 9, 17, 35, 53, 85, 117। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন আর হচ্ছে টেনেসিন। FCl, Br, I, AT, TS। তো দেখো আজকে বেসিক্যালি আমি মানে এই পর্যায়ে সারণী ধরে ধরে পড়ানোর উদ্দেশ্য একটাই, যেন তোমরা বারবার করে দেখে দেখে তুমি অভ্যস্ত হয়ে যাও যে না আমি বারবার করে পর্যায় সারণীটাই দেখতেছি, এই জন্য বারবার করে আমি ব্যাক করা নিয়ে আসতেছি সেটা তোমাদের দেখার জন্য। ওকে, আচ্ছা লাস্ট লেখা হলো গ্রুপ 18, সেটাকে বলা হচ্ছে আমার নিষ্ক্রিয় গ্যাস বলে।
নোবেল গ্যাস বলে, ঠিক আছে। সো চলে আসুন গ্রুপ 18তে, দেখো নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন আর হচ্ছে অর্গানিসন। নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। উপরে একটু কষ্ট করে লিখে রাখো, হিলিয়ামের কথাও লিখে রাখো, কারণ হিলিয়ামটা যদি আসলে এই 18 গ্রুপের সদস্য না, বাট একটু আলাদা করে হিলিয়ামটাকেও লিখে রাখো। এটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী, তোমরা জানো নিশ্চয়ই হিলিয়ামটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী। তার মানে আমার নিশ্চয়ই কি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন আর হচ্ছে অর্গানিসন। ওকে, একটু লেখা হলে আমাকে বললো প্লিজ। একটু মনে রাখো, হিলিয়াম হচ্ছে 2, নিয়ন হচ্ছে 10, আর্গন হচ্ছে 18, ক্রিপ্টন হচ্ছে 36, জ্যানন হচ্ছে 54, রেডন হচ্ছে 86, অর্গানিসন হচ্ছে 118। সো এই সংখ্যাটা অবশ্যই একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে। নিয়ন 10, আর্গন হচ্ছে 18, ক্রিপ্টন 36, জ্যানন 54, রেডন হচ্ছে 86, অর্গানিসন 118। 10, 18, 36, 54, 86, 118। এটা বারবার করে একটু মনে রাখো, বারবার করে একটু লিখে লিখে মনে রাখো, কারণ অনেক ক্ষেত্রে বড় ইলেকট্রন বিন্যাস করতে গেলে মানে এটা একটা সেভ দেয় আর কি, তুমি এটা ইউজ করে লিখতে পারবা। লিখছো সবাই একটু বন্ধু? জি মামা। ওকে, একটু আবার আগাবো তাহলে আমরা। সো দেখো, আমরা মোটামুটি গ্রুপ সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম যে কোন গ্রুপে আসলে কি কথাবার্তা হয়, যেগুলো গুরুত্বপূর্ণ গ্রুপ সেগুলো নিয়ে কথা বললাম। গ্রুপ 1 হচ্ছে ক্ষার ধাতু, গ্রুপ 2 হচ্ছে মৃৎ ক্ষার ধাতু, দেন হচ্ছে আমরা গ্রুপ 13, গ্রুপ 11 হচ্ছে মুদ্রা ধাতু একটা পার্ট আছে, গ্রুপ 13 হচ্ছে বোরনের গ্রুপ, গ্রুপ 14 হচ্ছে কার্বনের গ্রুপ, গ্রুপ 15 হচ্ছে নিক্টোজেন, গ্রুপ 16 হচ্ছে চ্যালকোজেন, গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন, গ্রুপ 18 হচ্ছে আমার নিষ্ক্রিয় গ্যাস, যেগুলো আমরা সবাই নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাসও বলে থাকি। ওকে, আচ্ছা একটু সামনে আগাবো। এখন এখন আমরা একটু দেখবো হচ্ছে অবস্থান নির্ণয়, তোমরা যেটা খুব ভালো করে পারো আমি জানি, সবাই এগুলো শিখে ফেলছো। অবস্থান নির্ণয়, অবস্থান নির্ণয় বলতে বোঝায় পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়, তোমরা খুব ভালো করে জানো। আমরা একটু আগে সূত্রগুলো লিখে ফেলবো। দেখো, পর্যায়, পর্যায় ইকুয়াল টু ইলেকট্রন বিন্যাসে ব্যবহৃত সর্বোচ্চ n এর মান। ইলেকট্রন বিন্যাসে ব্যবহৃত সর্বোচ্চ n এর মান, ঠিক আছে। এটা হচ্ছে পর্যায়, অর্থাৎ তুমি যখন একটা ইলেকট্রন বিন্যাস করবা, সেই ইলেকট্রন বিন্যাসে n এর সর্বোচ্চ ভ্যালু যত হবে ওই মৌলটা তত নাম্বার পর্যায়ে থাকবে, সোজা কথা। গ্রুপে যাব একটু, গ্রুপ। সো গ্রুপ লেখা হচ্ছে শেষ ইলেকট্রন কোন উপশক্তি স্তরে গেল। দেখো, শেষ ইলেকট্রন কোন উপশক্তি স্তরে গেল, উপশক্তি স্তরে গেল। আমি জানি উপশক্তি স্তর বেসিক্যালি আমরা 4টা নিয়ে পড়ছি, এস পি ডি এফ। সো একটু লিখবো এস পি ডি এফ। এসপিডিএফ করার আগে একটা জিনিস একটু বলে নেই, অনেক সময় প্রশ্ন আসে এস ব্লক মৌল কি জিনিস, পি ব্লক মৌল কি জিনিস, ডি ব্লক মৌল কি জিনিস, বা এফ ব্লক মৌল কি, এরকম প্রশ্ন আসতে পারে। একটু মনে রাখবা, যদি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটা হচ্ছে এস ব্লকে যায়, সেটা হচ্ছে আমার এস ব্লক মৌল। আমি আবারও বলতেছি, যদি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে ইলেকট্রনটা আছে সেটা যদি এস ব্লকে থাকে সেটা হচ্ছে এস ব্লক মৌল। যদি সেটা পি ব্লকে থাকে সেটা হচ্ছে পি ব্লক মৌল। যদি সেটা ডি ব্লকে থাকে সেটা হচ্ছে ডি ব্লক মৌল। যদি সেটা এফ ব্লকে থাকে সেটা হচ্ছে আমার এফ ব্লক মৌল, ঠিক আছে। সো এস এস ব্লক মানে কি, শেষ ইলেকট্রন এস এ থাকবে, পি মানে পি তে থাকবে, ডি মানে দিয়ে থাকবে, আর এফ মানে এফ থাকবে। সো আই হোপ ব্লক মৌল বলতে কি বুঝে সেটা তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এবার আসি হচ্ছে যদি কোনো একটা মানে শেষ ইলেকট্রনটা এস উপশক্তি স্তরে যায় তাহলে আমরা কিভাবে হচ্ছে নির্ণয় করব, ঠিক আছে। সো যদি এস এ যায় সেক্ষেত্রে কি করব, এস এর টোটাল ইলেকট্রন, এস এর টোটাল যে ইলেকট্রনটা আছে সেটাই হচ্ছে কি আমার গ্রুপ সংখ্যা, সেটাই হচ্ছে আমার গ্রুপ নাম্বার, সেটা হচ্ছে আমার গ্রুপ নাম্বার। যদি পি এ যায়, যদি কোনো একটা ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রন পি এ যায়, সেক্ষেত্রে লেখো যে পি এর ইলেকট্রন, তো লিখো আগে কষ্ট করে, পি এর ইলেকট্রন প্লাস এস এর ইলেকট্রন প্লাস 10। অর্থাৎ পি তে দেখবা যে কয়টা ইলেকট্রন আছে,
এস তে দেখবা কয়টা ইলেকট্রন আছে, তারপরে তার সাথে 10 যোগ করে ফেলবা। ওকে, ডি এর ক্ষেত্রে আসো, যদি ডি এ যায়, যদি ডি এ যায় তাহলে কি হবে দেখো, ডি এর ইলেকট্রন ইলেকট্রন প্লাস এস এর ইলেকট্রন প্লাস এস এর ইলেকট্রন। আর এফ এর জন্য মনে রাখবে একদম সোজাসুজি বরাবর, যদি এফ এ যায়, যদি এফ এ যায় সেটা হচ্ছে আমার গ্রুপ 3 বরাবর। এফ এ গেলেই হচ্ছে গ্রুপ 3, লিখে রাখো এফ এ গেলেই হচ্ছে কি আমার গ্রুপ 3। সো এস এ গেলে এস এর টোটাল ইলেকট্রন সংখ্যা গুণবা, যতটা ইলেকট্রন থাকবে সেটা তত নম্বরের গ্রুপ। যদি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটা পি তে যায়, সেক্ষেত্রে পি এর ইলেকট্রন গুনবো, এস এর ইলেকট্রন গুনবো, তার সাথে 10 যোগ করব। যদি ডি তে যায় তাহলে কি করব, ডি এর ইলেকট্রন গুনবো প্লাস এস এর ইলেকট্রন গুনবো। আর যদি এফ এ যায়, কিচ্ছু মানে আর হিসাব করার দরকার নেই, সেটা হচ্ছে গ্রুপ 3 এর মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, আচ্ছা আমরা একটা উদাহরণ দেখি তাহলে কয়েকটা। ধরো আমরা বলি হচ্ছে, একটা উদাহরণ দিয়ে শুরু করি। হ্যাঁ, বললাম হচ্ছে সোডিয়াম। সোডিয়ামটা তোমরা করে ফেলো একটু, 1s2 2s2 2p6 আর হচ্ছে 3s1। একটু জিজ্ঞাসা করবো তোমাদেরকে, বলতো এটা কোন ব্লক মৌল, এটা কোন ব্লক মৌল, কে বলতে পারবা? এস এস, ব্লক। এস ব্লক বললো কেন, কারণ সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে গেছে। ভেরি গুড। এখানে এন এর মান সর্বোচ্চ মান কত, এন এর সর্বোচ্চ মান, এন এর সর্বোচ্চ মান 3, বোঝা যাচ্ছে সর্বোচ্চ মান 3। যেহেতু এন এর সর্বোচ্চ মান 3, তার মানে এটার পর্যায় হচ্ছে 3। পর্যায় হচ্ছে কত, 3, তোমরা জানো এটা পর্যায় হচ্ছে 3। এবার দেখো যেহেতু সে এসে গেছে, আমরা একটু দেখে আসলাম, যখন কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ ইলেকট্রনটা এস উপশক্তি স্তরে যাবে, তখন হচ্ছে কি এস এর যে ইলেকট্রন সংখ্যার মান, সেটাই হচ্ছে কি আমার গ্রুপ সংখ্যা। সো যেহেতু এস এ আছে একটা ইলেকট্রন, সেক্ষেত্রে কি হবে, আরে গ্রুপ হচ্ছে 1। সো এটা হচ্ছে গ্রুপ হচ্ছে 1। সো আমরা জানি সোডিয়াম হচ্ছে 1 নাম্বার, 3 নাম্বার পর্যায়ে 1 নাম্বার গ্রুপে। সো এটা আমরা একটু জাস্ট একটু দেখবো, যদি এটা দেখার দরকার নাই, তোমরা জানো এমনিতেই, তারপরে একটু জাস্ট দেখে আসবো। হ্যাঁ, সো দেখো আমরা একটু সোডিয়ামের দিকে তাকাই। তো দেখো সোডিয়ামটা হচ্ছে, দেখো এই দেখো 3 নাম্বার পর্যায়ে আছে, আবার 1 নাম্বার গ্রুপে আছে। ওকে, আমরাও ধরো ফসফরাস নিয়ে কাজ করবো। সো ফসফরাস তোমরা একটু করে ফেলো খাতার মধ্যে, ফসফরাস, ফসফরাসের খাতা একটু করে ফেলো। ফসফরাস হচ্ছে 15, আমরা জানি হচ্ছে ফসফরাস হচ্ছে 15। একটু করে ফেলো ফসফরাস 15টা, 1s2 2s2 2p6 3s2 আর হচ্ছে 3p3। সো দেখো মামা, এটা হচ্ছে সর্বশেষ যে ইলেকট্রনটা, সেটা চলে আসছে পি তে। সো এটা হচ্ছে পি ব্লক মৌল, বোঝা যাচ্ছে এটা পি ব্লক মৌল। যখন সর্বশেষ ইলেকট্রন পি ব্লকে চলে যাবে, তখন গ্রুপ নির্ণয় করার ক্ষেত্রে কি বলছিলাম, এস এ কয়টা ইলেকট্রন আছে, পি তে কয়টা ইলেকট্রন আছে, তার সাথে 10 যুক্ত হবে। ঠিক আছে, তো দেখো এস এ আছে 2টা ইলেকট্রন, পি তে আছে 3টা ইলেকট্রন, তার সাথে তুমি 10 যোগ করে দাও। সো 3 2 5, 5 10 15। সো ফসফরাস হচ্ছে আমার গ্রুপ 15তে অবস্থান করে। ফসফরাস হচ্ছে গ্রুপ 15তে আমার অবস্থান করে। পর্যায় কোনটা হবে আমি বলছি, সর্বোচ্চ এন এর মান, সর্বোচ্চ এন এর মান কত, দেখো সর্বোচ্চ এন এর মান কত, এখানে 3 আছে। সো যেহেতু সর্বোচ্চ এন এর মান 3, তার মানে পর্যায় হচ্ছে 3। আমরা একটু দেখে আসি। দেখো ফসফরাস হচ্ছে 3 নাম্বার পর্যায়ের, 3 নাম্বার পর্যায়ে আর 15 নাম্বার গ্রুপে। সো দেখো এই 15 নাম্বার গ্রুপে ফসফরাস আছে, এই যে 15 নাম্বার গ্রুপে। আবার দেখো এই 3 নাম্বার পর্যায়ে কিন্তু আছে। সো 3 নাম্বার পর্যায়ের 15 নাম্বার গ্রুপে হচ্ছে ফসফরাস আছে। ঠিক আছে, আচ্ছা এবার একটু আসি আমাদের প্রিয় একটা, মনে করো হচ্ছে করি একটা জিনিস কমন সবসময় আসে, যে ক্রোমিয়ামটা কত। হ্যাঁ, তোমরা একটু ক্রোমিয়ামটা করে আমাকে দেখাও। ক্রোমিয়ামটা, ক্রোমিয়ামটা করে আমাকে বলো যেটা কয় নাম্বার পর্যায়ে আছে, কয় নাম্বার গ্রুপে আছে। ক্রোমিয়াম 24 আর স্ক্যান্ডিনিয়াম করো, স্ক্যান্ডিনিয়াম 21, দুইটা করো। ক্রোমিয়াম 24 করো আর হচ্ছে স্ক্যান্ডিনিয়াম 21 করো। ক্রোমিয়াম করা হয়েছে কারো, ক্রোমিয়ামটা তো
স্বস্তিকা ক্রোমিয়াম করতে পারছো? জি মামা। ক্রোমিয়ামের পর্যায় কত হবে স্বস্তিকা? মামা পর্যায় 4। পর্যায় 4 কেন বলতেছো? কারণ মামা লাস্ট মৌলটা 4s এ যায়। এটা না বলে বলো যে সর্বোচ্চ n এর মান হচ্ছে 4, সর্বোচ্চ যে n আছে সর্বোচ্চ n যেহেতু এখানে 4, তার মানে পর্যায় হচ্ছে 4। গ্রুপ কত বলো স্বস্তিকা, তুমি বলো গ্রুপটা কত? আচ্ছা, গ্রুপ হচ্ছে গ্রুপ 1। আচ্ছা ঠিক আছে, গ্রুপ 1 বলছো, কেন তোমার এক মনে হয়েছে একটু শুনি। কারণ আমার লাস্ট মৌলটা হচ্ছে গিয়ে উপশক্তি স্তর এস এ একটা ইলেকট্রন থাকে তো ওইটা। আচ্ছা স্বস্তিকা দেখো, আমি যদি 4s এর শক্তি নির্ণয় করি, 4s এ n প্লাস l দিয়ে করলে কত আসে বলো তো একটু স্বস্তিকা? মামা 4। 3d করলে কত আসে বলো তো স্বস্তিকা? 5। 5 আসে। নর্মালি যখন এটা ইলেকট্রন যাবে তখন আগে কোনটা যাবে? 4s এ যাবে না? আগে 4s এ যাবে, তারপরে যাবে কত? তারপরে যাবে 3d যাবে, তাই তো? তার মানে সর্বশেষ যে ইলেকট্রনটা মামা আছে, সর্বশেষ ইলেকট্রনটা 3d যাচ্ছে না? কথা বুঝছো কিনা? জি মামা। তো আমি যদি কি বললাম যে কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটা যেই ব্লকে যায় সেটা সেই ব্লক মৌল বললাম না একটু আগে? যেহেতু এই ক্রোমিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা ডিতে যাচ্ছে, এটা একটা ডি ব্লক মৌল। সত্যি ক্লিয়ার, তুমি বুঝছো? জি মামা। আমরা একটু আগে দেখলাম ডি ব্লক মৌলের ক্ষেত্রে কি বললাম, যে ডি এর ইলেকট্রন প্লাস এস এর ইলেকট্রন, তাহলে কত হবে দেখো, ডি আছে 5টা, এস এ আছে হচ্ছে একটা, 5 আর 1 কত? 6টা। 6টা। তার মানে 6 নাম্বার। ক্রোমিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে 6। শুধু লিখে রাখো ক্রোমিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে 6। আর কে করতে পারছো? আফসিন কি করতে পারছে? জি মামা। আফসিন কত আসছে তোমার আনসার? মামা ক্রোমিয়াম হচ্ছে ডি ব্লকের মৌল, পর্যায় 4 আর গ্রুপ 6। গ্রুপ 6। সমন্বয় করতে পারছে? জি মামা। ওকে, সো আই হোপ ক্লিয়ার হয়ে গেছো যে ক্রোমিয়ামটা যেখানে ভুল করছো, ভালো হয়েছে একদিন ভুল করাতে আমরা একটু ব্যাখ্যা করতে পারছি। স্ক্যান্ডিনিয়ামটা কে করছে? মামা করেছি। হ্যাঁ বলো একটু শুনি আফসিন। মামা এটা হচ্ছে ডি ব্লকের মৌল, পর্যায় 4 আর গ্রুপ 3। আচ্ছা তো ইলিমিনেশন বলো একটু, 1s2 2s2 2p6 3s2 3p6 3p6 4s2 3d1। 4s2 3d1। সো আবারও দেখো, যেহেতু 4s এর শক্তি কম, সে 4s আগে যাবে, তারপর 3 তে যাবে। তার মানে সর্বশেষ ইলেকট্রন যেহেতু ডিতে যাচ্ছে, এটা ডি ব্লক মৌল। ভেরি গুড, তুমি বলে ফেলছো অলরেডি। 2 নাম্বার কি বললা, যে পর্যায় কত হবে? অপশন কি বলছে পর্যায়? মামা পর্যায় 4। পর্যায় 4, কেন 4 বলছো? কারণ মামা এটার হচ্ছে সর্বোচ্চ এন এর মান 4। সর্বোচ্চ n এর মান 4, এই জন্য পর্যায় 4। ভেরি গুড। তারপর হচ্ছে গ্রুপ। মামা গ্রুপ হচ্ছে 3, কারণ এখানে সর্বশেষ ইলেকট্রনটা হচ্ছে ডি ডি ব্লকে যায়। আর হচ্ছে আমরা জানি ডিতে গেলে হচ্ছে এস প্লাস ডি, যেটা হচ্ছে 2 + 1 3 আসে। ওকে ভেরি গুড, আই হোপ সবাই বুঝতে পারছো, জাইন করতে পারছো জারিন। জি মামা। এই ক্লাসের কমেন্ট বাকি আছে, দেখো তো একটু, জাস্ট টাইমটা পরে দেখা যাচ্ছে কিনা। আমার 15 মিনিটের মতো আছে। 15 মিনিটের মতো, আচ্ছা ঠিক আছে ফাইন। এবার আমরা একটু একটা জিনিস দেখবো। আচ্ছা আমরা যে একটু আগে দেখলাম যে আমাদের যে নিষ্ক্রিয় মৌলগুলো আছে, একটু সাইডে জাস্ট এদের পারমাণবিক সংখ্যাগুলো একটু লিখি। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, আর হচ্ছে রেডন। আমরা কি করব, জাস্ট এই যে নিষ্ক্রিয় মৌলগুলো আছে, ইনার্ট গ্যাসগুলো আছে, ইনার্ট গ্যাসগুলোর যে পারমাণবিক সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো একটু সাইডে লেখার চেষ্টা করি। হিলিয়ামের হচ্ছে 2, নিয়নের হচ্ছে 10, নিয়নের হচ্ছে 10, আর্গনের জানি হচ্ছে আমরা 18, তার ডাবল হচ্ছে 36, এটা হচ্ছে 84, আর আমরা জানি 54, সরি 54, আর লাস্টেরটা হচ্ছে 86। আমি একটু মুছে ঠিক করে লিখতেছি। হ্যাঁ একটু মনে রাখার চেষ্টা করবো, হ্যাঁ এই মানগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। 54 আর হচ্ছে 86। এখন হচ্ছে আমরা ধরো হচ্ছে একটা মানে মৌলের ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করবো। ঠিক আছে, আমরা একটু যাই ওটাতে, র্যান্ডমলি একটা ধরে ধরে একটা করার চেষ্টা করবো। ধরো আমি বললাম হচ্ছে অ্যান্টিমনি 51 যেটা আছে, সে অ্যান্টিমনির ইলেকট্রন বিন্যাস আমরা করবো 51। হ্যাঁ, তো তোমরা একটা কাজ করো, খাতায় লেখা হচ্ছে অ্যান্টিমনির ইলেকট্রন বিন্যাস আমরা করবো। করার দরকার নেই, জাস্ট একটু লেখো অ্যান্টিমনি, অ্যান্টিমনি বা হচ্ছে 51, এটার হচ্ছে ইলেকট্রন বিন্যাস কর, ইলেকট্রন বিন্যাস কর।
এখন মামা যখন বড় বড় ইলেকট্রন বিন্যাস থাকবে তখন আসলে কি করা যায় সেটা একটু মনে রাখার চেষ্টা করো। তুমি জাস্ট দেখবা, দেখো অ্যান্টিমনি কত 51 না, এখন বলো 51 এর চেয়ে কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট নিষ্ক্রিয় গ্যাস কোনটা? বলো তো 51 এর চেয়ে কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট নিষ্ক্রিয় গ্যাস কোনটা বলো? ক্রিপ্টন। 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 So আমরা আমরা কি করব, আমরা লিখবো হচ্ছে অ্যান্টিমনি 51 আগে রাখবো, রেখে আমরা ক্রিপ্টনকে বসায় দিব। আমরা ক্রিপ্টনকে বসায় দেওয়া মানে কি, আমার হচ্ছে 36টা ইলেকট্রন এখানে অলরেডি আছে, 36টা ইলেকট্রন অলরেডি আছে, একটু মনে রাখার চেষ্টা করো। তারপর আমরা কি বসাবো, লিখবো এফ, আমরা লিখবো হচ্ছে ডি, আমরা লিখবো হচ্ছে এস, তারপর লিখবো হচ্ছে পি, এফ ডি এস পি, লিখবো হচ্ছে এফ ডি এস পি। ওকে, তো দেখো প্রথম কাজ কি করলাম, আমরা যেই মৌলটা নিয়ে কাজ করব সেই মৌলের চেয়ে কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেই নিষ্ক্রিয় গ্যাস আমরা আগে লিখবো, যে আমরা কি লিখবো এফডিএসপি। আচ্ছা, এটুকু নিশ্চয় ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি হচ্ছে কোনটা ফলো করবো, এটা মনে রাখো, একটু মনে রাখার চেষ্টা করো, আমরা প্র্যাকটিস করবো দুই একটা আরো। দেখো এখানে যে ক্রিপ্টন আছে, ক্রিপ্টন কয় নাম্বার? 4 নাম্বারে আছে না? দেখো তো মামা 4 নাম্বার আছে, দেখো 4 নাম্বারে 1 2 3 4। যেখানে ডি দেখতে পাচ্ছ, যেখানে ডি দেখতে পাচ্ছ তার আগে 4 বসাও, যেখানে ডি দেখতে পাচ্ছ তার আগে 4 বসাও। বসাইছো? আই হোপ বসায় ফেলছো তোমরা। এবার একটু মনে রাখো যে ডি এর পরে যে ঘরগুলো আছে, ডি এর ঘরে যেগুলো ঘরগুলো আছে, এখানে যে মানটা বসাইছো তার পরের মানটা জাস্ট বসবে। সো দেখো এখানে আমি 4 বসাইলাম না, কেন 4 বসালাম? দেখো এখানে ক্রিপ্টন 4 নাম্বারে আছে, 1 2 3 4, এই জন্য আমি ডি এর আগে 4 বসাইলাম। আমার ডান দিকে কি আছে? এস আছে আর পি আছে। সো ডান দিকে যে দুইটা ঘর আছে সেই ঘরে আমি 5 বসাবো। দেখো 5 5s 5p। সো আমি আবারও বলি, ডি তে আমি কি বসাইলাম? কয় নাম্বারে ক্রিপ্টনটা আছে? 4 নাম্বারে আছে। ডি এর ডান দিকে যে ঘর দুইটা আছে সেখানে তার পরের সংখ্যাটা বসবে, আর ডি এর আগের যে ঘরটা আছে সেই আগের ঘরে হচ্ছে তার থেকে আগের সংখ্যাটা বসবে। সো একটু বসাও আগে, আমরা প্র্যাকটিস করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি হয়তো বা মানে তুমি হয়তো বলতে পারো যে মামা এটা তো আমি এমনি করতে পারি, কোনো সমস্যা নেই, বাট না, যদি বড় কোনো মৌল আসে ইনকেস, সেক্ষেত্রে এটা অনেক কার্যকরী একটা জিনিস। ওকে, সো লিখছো। এখন আমি তোমাদের কাছে একটু কোশ্চেন করি, তোমরা কেউ আমায় বলো তো 3f কি আছে? না মামা। 3f কিন্তু নাই। সো যেহেতু 3f না, এটা এমনিতেই আসবে না, এটা হচ্ছে এমনিতেও কি আসবে না, এটা হচ্ছে এমনিতেও আসবে না। তার মানে কি থাকে তাহলে আলটিমেটলি? আলটিমেটলি যদি আমি হচ্ছে অ্যান্টিমনি নিয়ে কাজ করি তাহলে কি থাকে? ক্রিপ্টন, দেন হচ্ছে 4d, দেন হচ্ছে 5s, আর হচ্ছে 5p। 4d 5s 5p। আচ্ছা ঠিক আছে সুমাইন, এবার একটু আসি, ডিতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন হইতে পারে বলো তো? ডিতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরতে পারে বলো? এই কি কথা বলছো না কেন বলো? 10টি। 10 বসাই দাও তাহলে, দেখো তাহলে 36 10 কত? 46। এস এ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরে? দুইটা বসাই দাও, তো 46 10 2 কত? 48। আর বাকি যে তিনটা আছে, তিনটা পি এর উপর বসাই দাও, 48 3 51। ঠিক আছে, তো 36 46 48 51। সো একটা করলাম হচ্ছে আমি অ্যান্টিমনি 51। এবার আমরা আরেকটা প্র্যাকটিস করার চেষ্টা করি। আচ্ছা এটা থেকে বলো তো এখানে গ্রুপ কোনটা, পর্যায় কোনটা বলো? অ্যান্টিমনি গ্রুপ কোনটা, পর্যায় কোনটা? দেখো এটা কিন্তু এরকম ভাবে কিন্তু এমসিকিউ তো আসতে পারে, বুঝছো? সো এটা বুঝে দেখা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। মামা পর্যায় 5 আর গ্রুপ 15। ভেরি গুড, এক্সিলেন্ট। এখানে পর্যায় হচ্ছে 5। কেন পর্যায় 5? কারণ সর্বোচ্চ এন এর মান হচ্ছে 5, এখানে পর্যায় 5। গ্রুপ কেন 15? দেখো খেয়াল করে, সর্বশেষ ইলেকট্রনটা পিতে গেছে। আমরা জানি যখন কোনো একটা ইলেকট্রন, সরি কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা পিতে যায় সেটা হচ্ছে পি ব্লক মৌল। আর পি ব্লক মৌলের ক্ষেত্রে আমি যখন গ্রুপ নির্ণয় করব সেটা হচ্ছে কি এস এর ইলেকট্রন সংখ্যা, পি এর ইলেকট্রন সংখ্যা প্লাস হচ্ছে 10, মানে 2 3 আর হচ্ছে 10, তার মানে হচ্ছে 15। সো আমার অ্যান্টিমনি হচ্ছে 15 নাম্বার হচ্ছে গ্রুপে অবস্থান করে। একটু দেখি তো মিলাই আসি আমরা, দেখো মিলাই আসি, দেখো অ্যান্টিমনি হচ্ছে আমার 15 নম্বর গ্রুপে আছে, দেখছো 15 নম্বর গ্রুপে আছে। ভেরি গুড, ফাইন। এবার আমরা আরেকটা ইলেকট্রন আরেকটা মৌল নিয়ে কাজ করি, ধরো আরেকটা মৌল নিয়ে কাজ করি। দেখো বোরন গ্রুপ নিয়ে একটা কাজ করি, বোরন গ্রুপের একটা মৌল নিয়ে কাজ করি, ধরো হচ্ছে এটা নিয়ে কাজ করি। ঠিক আছে, নিহো কি
নিহোনিয়াম। নিহোনিয়াম 113, নিহোনিয়াম 113, নিহোনিয়াম 113 আমরা আরো প্র্যাকটিস করতে পারবো, সমস্যা নেই। সো একটা কাজ করি, সেটা হচ্ছে নিহোনিয়াম 113। সো নিহোনিয়ামকে প্রকাশ করা হচ্ছে NH দ্বারা, দেখলাম আমরা NH দ্বারা প্রকাশ করা হয়। এটার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 113। এখন তোমাদের কাছ থেকে কোশ্চেন আমি করি, বলতো নিহোনিয়াম থেকে কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট নিষ্ক্রিয় গ্যাস কোনটা? রেডন। সো বসাই দাও, রেডনকে আগে বসাই দাও। আমার 86টা চলে আসছে, ফাইন। কি বলছিলাম যে আমি বসাবো কি, এফ এফ ডি এস পি, বসাই ফেলো, এফ ডি এস পি বসাই ফেলো, এফ ডি এস পি বসাইছো সবাই? তোমাদের কাছে কোশ্চেন, এখন ডি এর আগে কত বসবে বলো তো, ডি এর আগে কত বসবে এখন? 6। ভেরি গুড, তোমার ধরেই ফেলছো মাশাআল্লাহ। সো 6 বসাই দাও ডি এর আগে। এবার বলো যে এস আর পি এর আগে দিলে কত বসবে? 7। ভেরি গুড। এফ এর আগে দিলে কত বসবে বলে ফেলো? 5। ঠিক আছে, ভেরি গুড। এখন জাস্ট মানগুলা বসাই ফেলবো আমরা। এখন বলো এফ এ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন হইতে পারে? 14। 14 বসাই ফেলো, ঠিক আছে। তাহলে 86 আর 14 কত? এই আস্তে আস্তে বলে, কে জোরে বলতে পারেন একটু? 100, তাই না? 86 আর 14 হচ্ছে 100। ডিতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন হইতে পারে? 10টা। 110। এসে কয়টা হইতে পারে? 2টা। সো 110 আর 2 12, আর পিতে আসবে হচ্ছে 1। ঠিক আছে, সো এখান থেকে আমাকে বলো গ্রুপ আর পর্যায়ে কি হবে? মামা গ্রুপ 13 আর পর্যায়ে 7। সো দেখো, এখন তোমাদের যেই কোনো 118টা থেকে যেই কোনো মৌলই তোমাকে দেই না কেন, ধরো আমরা ল্যান্থেনের একটা দেখবো পরে, অন্য যে কোনো দিলে তুমি কিন্তু ইজিলি করে ফেলতে পারবা, ঠিক আছে। যেটা এটা হচ্ছে কোন গ্রুপে আছে, কোন পর্যায়ে আছে। এই জন্য বলছি যে নিষ্ক্রিয় গ্যাসের যে পারমাণবিক সংখ্যাটা, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আমরা আরেকটা প্র্যাকটিস করবো একটু। সো আমরা একটু আবারও চলে যাচ্ছে, দেখি এটা কত বললা, এটা হচ্ছে বললা গ্রুপ 13, গ্রুপ 13, আর বললা কত পর্যায় 7, এটা হচ্ছে পর্যায়ে হচ্ছে 7। সো একটু মিলাই দেখি ঠিক আছে কিনা আমাদের আনসার। সো গ্রুপ 13, দেখো গ্রুপ 13তে আসলাম, আর পর্যায় 7 আসলাম, ভেরি গুড, তোমাদের মিলে গেছে। আচ্ছা, এবার আমরা একটা জাস্ট নরমালি দেই, সহজ দেখেই দেওয়ার চেষ্টা করি। ধরো আমি বললাম হচ্ছে এই যে বিসমাথ, এটা কোনো দেখা তো, বিসমাথটা 83, বিসমাথ 83 করো, তোমরা করো একটু। বিসমাথ 83, বিসমাথ 83। এখন বিসমাথ 83 হওয়াতে তার থেকে কম পারমাণবিক সংখ্যার যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেটা হচ্ছে কোনটা বলতো? জেনন। তো জেননকে বসায় দাও, জেননকে বসায় দাও। জেনন বসানো মানে আমার 54টা ইলেকট্রন ফিল আপ হয়ে গেছে। এবার আমরা বসাই ফেলি আগের মতো করে, এফ ডিএসপি, এফ ডিএসপি। ডিআরআই কত বসবে? তো ডিআরআই কত বসবে এখন? ডিআরআই কত বসবে বলো কেউ? 5। এসপিআই কত বসবে? 6। 6। এফ এর আগে 4। বাংলা বসায় ফেলো। সো 54 সাথে 14 যোগ করলে কত আসে? 54, 64, 4 হচ্ছে 68। এখানে 10 যোগ করো 78, 78 এ 2 হচ্ছে কত? 80, 80-র সাথে হচ্ছে কত? তুমি 3 যোগ করবা 83। দেখো তো এটা সবাই এটা আসছে কিনা দেখো তো। 14, 10, 2, তাহলে গ্রুপ কত পর্যায় কত বলে ফেলো? 15 আর 6। গ্রুপ হচ্ছে 15 আর পর্যায় হচ্ছে 6। দেখি মিলছে কিনা, মিললে ভালো, না মিললে খুবই স্যার। সো দেখো, এই যে দেখো 15 নম্বর মিলে গেছে আমাদের, 6 নম্বর মিলছে, ঠিক আছে। সো আশা করি যে কোনো প্রবলেমই তোমাকে দেখ না কেন, তুমি কিন্তু করে ফেলতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, সো ক্লিয়ার এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো? আচ্ছা, এবার একটু আসি। সো মোটামুটি আমি কিন্তু বলে ফেলছি। এফটা নিয়ে আপাতত তোমাদের ক্লাসে আসে না, বাট আমরা এফটা নিয়ে কাল দেখবো, কালকের ক্লাসে ইনশাল্লাহ, যে এফটা দিয়ে আমরা কিভাবে বের করবো। জাস্ট মনে রাখবা যে নর্মালি যেগুলো এফ এ যাবে সেগুলো দুপ করে হচ্ছে গ্রুপ 3 তে হয়ে যাবে, ঠিক আছে, গ্রুপ 3 তে হবে। আচ্ছা, এবার আমরা একটু পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে একটু কথাবার্তা বলবো। কালকের ক্লাসে এটা নিয়ে ডিটেলস পড়াশোনা করবো। জাস্ট ক্যাপশন লেখা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম, পর্যাবৃত্ত ধর্ম। খাতা একটু ক্যাপশন লেখা হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম। একটা ইনসাইট দিয়ে রাখবো, কালকে এটা নিয়ে ক্লাসে বলবো। ক্লাস মানে এই চ্যাপ্টারটা খুবই মজার, বুঝছো, আমার খুব ভালো লাগতো পড়তে। সো তোমাদের দেখবো ইনশাল্লাহ ভালো লাগতেছে। সো 3টা বক্স করো, একটা লেখা হচ্ছে ধর্মসমূহ,
প্রথম বক্সে লেখা হচ্ছে ধর্মসমূহ। 2 নাম্বার কলামে লিখো হচ্ছে একই পর্যায়ের বাম থেকে ডানে। আরেকটা বক্সে লেখা হচ্ছে একই গ্রুপে উপর থেকে নিচে। আমি 3টা কলাম লিখলাম, 3টা কলাম আমি হচ্ছে এখন দেখাই দিব, কালকে এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পড়াশোনা করবো ইনশাল্লাহ। আমরা ধর্মগুলো নিয়ে কথা বলবো। ধর্ম একই পর্যায়ে বাম থেকে ডানে, একই গ্রুপে উপর থেকে নিচে। প্রথম যে ধর্ম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেখো পারমাণবিক ব্যাসার্ধ। আফসিন, তুমি কি যাওয়ার পর থেকে হোমওয়ার্ক কি করলা আফসিন? ঠিক আছে? জি মামা আছি। আমি তোমার না মামা, বিকালে একটু করেছি আর সন্ধ্যায় একটু করেছি। আমি দেখি তোমার খুবই ভালো লাগছে দেখে, মানে ভেরি গুড, মানে এই ডেডিকেশনটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি তোমার তিনটা পিডিএফ পাঠাইলাম, মানে ভাগ করে 3টা সবার জন্যই বলতেছে আমাকে। আফসিন হচ্ছে আজকে যে হোমওয়ার্ক দিয়েছিলাম ম্যাথের, তোমাদের হচ্ছে ট্রিগোনোমেট্রি, সেই ট্রিগোনোমেট্রি সবগুলো হোমওয়ার্কে আমাকে আফসিন করে অলরেডি পাঠাইছে, মানে মোটামুটি মামা প্রায়। আরো বাকি আছে, হ্যাঁ, আরো হ্যাঁ, বাকি আছে। হ্যাঁ, তোমরা 3টা পিডিএফ পাঠাইছে, ঠিক আছে? আমি জাস্ট দেখে গেছি অ্যাট এ গ্লেন্স, আর একটা বাকি আছে। তো এটা ভালো লাগছে যে না তুমি টাইম নষ্ট করো নাই, মোটামুটি কাজ করে ফেলছো। বাট অনেকে জানি যে এই যে সময় এত প্যারা নেওয়ার কিছু নাই, রিল্যাক্স। বাট এটা একদম লেসন যে তোমরা কাজ ফালাই না রেখে চেষ্টা করবে কাজটা করে ফেলার জন্য। ওকে, আচ্ছা। প্রথম যে ধর্ম সেটা হচ্ছে আমি তোমাকে অনেক বেশি ধন্যবাদ এটার জন্য। আমি নিজে অনেক ইন্সপায়ার্ড এই কাজটা দেখে, যে না আমি মাঝে মাঝে কাজটা করি, কাজ ফালাই রাখি। তো কাজটা মানে ফালাই রাখা যাবে না। দেখো একই পর্যায়ে বাম থেকে ডানে লেখা হচ্ছে কমে, আর একই গ্রুপের উপর থেকে নিচে হচ্ছে বাড়ে। সো প্রথম যে ধর্ম নিয়ে কথা বলছি সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। দেখো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে হচ্ছে কমে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে হচ্ছে বাড়ে। 2 নাম্বার যে ধর্ম সেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখো আয়নীকরণ শক্তি। সবগুলো আমরা কালকে ক্লাসে পড়বো ইনশাল্লাহ। আয়নীকরণ শক্তি লেখা হচ্ছে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে বাড়ে। একটা ব্যতিক্রম আছে, দেখো ব্যতিক্রমটা থেকে প্রশ্ন পরীক্ষাতে নর্মালি আসে। ব্যতিক্রম সেটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের চেয়ে বেশি হয়। নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের চেয়ে বেশি হয়, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে এখানে যেহেতু বাড়ে, একটাও এখানে হচ্ছে, হ্যাঁ এখানে হচ্ছে কি বললাম, কমে। সো এটা হচ্ছে বাড়ে, ব্যতিক্রম আছে। আচ্ছা আচ্ছা, একটু লেখো আয়নীকরণ শক্তির মানে, হ্যাঁ বাড়ে, ব্যতিক্রম আছে একটা, আর এখানে হচ্ছে কমে। ঠিক আছে, ঠিক আছে, এখানে হচ্ছে কমে। একরকম ভাবে লিখি কমে, ঠিক আছে? সো আমার 2টা ধর্ম নিয়ে আমি কথাবার্তা বলে ফেললাম। তার মধ্যে এই যে নাইট্রোজেনের অক্সিজেনের যে প্রশ্নটা, এটা পরীক্ষাতে আসে, আমরা দেখবো ইনশাল্লাহ কালকে, যে কেন নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের চেয়ে বেশি হয়। এটা পরীক্ষাতে প্রশ্ন আসে, আমরা কালকে দেখবো। 3 নাম্বার ধর্মটা লেখো ইলেকট্রন আসক্তি। দেখো হচ্ছে ইলেকট্রন আসক্তি। দেখো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে যখন তুমি একটা পর্যায়ের বাম থেকে ডানে যাও তখন হচ্ছে বাড়ে, যখন তুমি নিচে যাবা তখন হচ্ছে কমবে। এখানে ব্যতিক্রম আছে, লেখো পরীক্ষাতে এটা নিয়েও প্রশ্ন আসে। দেখো ক্লোরিনের হচ্ছে আয়নিক ইলেকট্রন আসক্তি হচ্ছে ফ্লোরিনের চেয়ে বেশি। লেখো 4 নাম্বার ধর্ম, দেখো হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা তড়িৎ ঋণাত্মকতা দেখো হচ্ছে বাড়ে, অর্থাৎ বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে হচ্ছে কমে। পারমাণবিক ব্যাসার্ধ গেল, আয়নীকরণ শক্তি গেল, ইলেকট্রন আসক্তি গেল, তড়িৎ ঋণাত্মকতা গেল। তারপর লেখা হচ্ছে 5 নাম্বার। টাইম কি শেষ আমাদের? জি মামা। জি আচ্ছা, মামা। আমরা 5 মিনিট শেষ করবো ইনশাল্লাহ, 5 মিনিটের মধ্যে। 5 নাম্বার দেখো হচ্ছে ধাতব বৈশিষ্ট্য। দেখো হচ্ছে ধাতব বৈশিষ্ট্য হচ্ছে আমার, যখন তুমি বাম থেকে ডান দিকে যাবা তখন কমবে, আর উপর থেকে যখন তুমি নিচে নামবা তখন হচ্ছে বাড়বে বা বাড়ে। 5 নাম্বার বৈশিষ্ট্য ধাতব বৈশিষ্ট্য লেখো। 6 নাম্বার লেখো অধাতব বৈশিষ্ট্য, যা রিভার্স হবে। অধাতব বৈশিষ্ট্য রিভার্স লিখে ফেলো। বাম থেকে ডানে গেলে বাড়বে, আর নিচে গেলে হচ্ছে কমবে। 7 নাম্বার
লেখা হচ্ছে কক্ষপথের সংখ্যা। কক্ষপথের সংখ্যা। দেখো বাম থেকে ডানে গেলে কক্ষপথের সংখ্যা বাড়েও না কমেও না, অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত থাকে, একটা নির্দিষ্ট পর্যায়ে থাকে, ঠিক আছে ওরা। সো অপরিবর্তিত সংখ্যা। আর এটা হচ্ছে কি আমার আলটিমেটলি উপর থেকে যখন তুমি নিচে যাবা তখন হচ্ছে কক্ষপথের সংখ্যা একটা একটা করে বাড়া শুরু করবে, ঠিক আছে। দেন আসি হচ্ছে 8 নাম্বারে আসি। 8 নাম্বার যে ধর্ম বা হচ্ছে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে সর্বশেষ ইলেকট্রন হতে নিউক্লিয়াসের দূরত্ব। দেখো 8 নাম্বার হচ্ছে সর্বশেষ ইলেকট্রন হতে নিউক্লিয়াসের দূরত্ব। বলো তো তোমরা একটু, যে আমি যদি বাম থেকে ডানে যাই, কোন একটা পর্যায়ের বাম থেকে ডানে যাই, তখন কি নিউক্লিয়াস দূরত্ব বাড়বে না কমবে? পরিবর্তিত থাকবে। না, এটা হচ্ছে কমবে। দেখো সর্বশেষ ইলেকট্রনের নিউক্লিয়াসের দূরত্ব হচ্ছে কমবে, আমি কালকে বুঝাবো এটা। আর এটা দেখো বাড়বে। তো এই যে 8টা আমি সেগমেন্ট নিয়ে কথাবার্তা বললাম, এই 8টা সেগমেন্ট নিয়ে আমরা হচ্ছে কালকে ক্লাসে পড়াশোনা করবো, ঠিক আছে। সো একটু জাস্ট মনে রাখো যে কোন কোন সেগমেন্ট গুলো আমরা লিখে রাখলাম: পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব বৈশিষ্ট্য, আয়ত বৈশিষ্ট্য, কক্ষপথের সংখ্যা, সর্বশেষ ইলেকট্রন হতে নিউক্লিয়াসের দূরত্ব। ওকে, সো মোটামুটি আজকের ক্লাসটা মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে আসছি। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে কিনা, বা কেউ কোথাও বুঝো না এমন কেউ কি আছো? আশা করি বুঝতে পারার কথা ইনশাল্লাহ। এবং আমরা চেষ্টা করবো খুব ভালোভাবে শেষ করার জন্য, যেন এখান থেকে আমাদের কোনো ভাবে কেউ আটকাইতে না পারে। হ্যাঁ, যেন আমরা সবগুলো প্রশ্ন আমরা সলভ করতে পারি, সবগুলো আমরা এমসিকিউ সলভ করতে পারি, এবং ইনশাল্লাহ বোর্ড কোশ্চেন গুলো আমরা সলভ যেন করতে পারি, ঠিক আছে। সো আশা করি আজকের ক্লাসে যা দেখালাম মোটামুটি বুঝতে পারার কথা। তারপরে একবার রিভিশন করো, বইটা একবার পড়বা, চ্যাপ্টার একবার পড়ে ফেলো, তাহলে আরো বুঝতে সুবিধা হবে তোমাদের জন্য। তো আমি তোমাদেরকে জাস্ট এটা বলবো যে তোমরা 4 নাম্বার যে অধ্যায়টা আছে তোমাদের বইয়ের, তোমরা একটু রিডিং করে ফেলো। হ্যাঁ, আমরা কালকে যেহেতু ক্লাস দিব আবার ইনশাল্লাহ, যদি সব ঠিকঠাক থাকে কালকে ইনশাল্লাহ ক্লাস দিব। তোমাদের একটা কাজ দিলাম, সেটা হচ্ছে 4 নাম্বার অধ্যায়টা রিডিং করে ফেলো, প্লাস আজকের যে ক্লাস লেকচারটা করাম সেটা একবার রিডিং করো। জাস্ট দুইটা কাজই থাকলো, যেন কালকে যদি তোমাদের কোনো কোশ্চেন জিজ্ঞাসা করি তোমরা যেন অ্যাড্রেস করতে পারো। ওকে ওকে, তাহলে যদি অনেক রাত হয়ে গেছে আর ক্লাসটা বাড়াচ্ছি না, ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। কালকে তোমাদের সাথে আবার দেখা হবে। হ্যাঁ, সো ভালো থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যারা বাড়ি যাবা, বিভিন্ন জায়গায় যাবা, সাবধানে যাবে ইনশাল্লাহ। তোমাদের জন্য দোয়া থাকলো। ওকে, বাই বাই।